মেকানিক্স অনলাইন ক্লাস 2.4 আজকের ক্লাস শুরু হচ্ছে। আমরা আজকে সকালে একটা ক্লাস নিয়েছি আর বিকেলে আরেকটা ক্লাস, এটা বিকেলের ক্লাসটা। সকালের ক্লাসে আমরা এই অঙ্কটা করছি। এই দেখো, আমরা মনে করে দেখো এ বিন্দুতে মোমেন্ট নিয়েছিলাম, এক্স এর দূরত্ব বের করছি, যে এক্স এর দূরত্ব বের করছি, মানে লব্ধির অবস্থান নির্ণয় আর কি। তাহলে আমাদের অ্যান্সার ছিল কত? 0.25 মিটার। এই যে এটা ছিল অ্যান্সার, 0.25 মিটার। ঠিক আছে, কিন্তু এই অঙ্কটা বইয়ে যেটা করা আছে, এখানে অ্যান্সার আছে দেখো 4.25 মিটার। এই যে 4.25 মিটার। তাহলে এই অ্যান্সারের সাথে তো আমাদের অ্যান্সার মিলল না। আমাদের অ্যান্সার আছে 0.25 মিটার আর বইয়ে কত? 4.25। দুইটার মান দুই রকম আসার কারণ হলো, বইয়ে যেটা করছে এটা এক্স যেটা ধরছে, এই যে এক্স, এই যে এখানকার এক্স দেখো, এই যে এক্সটা কোথা থেকে ধরছে? এক্সটা ধরছে তোমার এই যে এই এক্সটা ধরছে এ বিন্দু থেকে, এই যেখানে এক্সটা দেখতেছো কোথা থেকে? এ বিন্দু থেকে ধরছে। ঠিক আছে, আর আমরা যেটা এক্সটা ধরছি, এই যে এক্সটা, এই যে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, এটা কোথা থেকে? বি বিন্দু থেকে। তাহলে দূরত্ব তো ভিন্ন হবেই, কারণ আমরা যদি অবস্থান চেঞ্জ করি, অবস্থানের সাথে দূরত্ব ভিন্ন হবে না? তোমার যদি বলে হয় গাজীপুর থেকে ঢাকার দূরত্ব আর বরিশাল থেকে ঢাকার দূরত্ব কি সেম হবে? সেম হবে না। তাহলে এ বিন্দু থেকে এই লব্ধি পর্যন্ত যে দূরত্ব, বি বিন্দু থেকে লব্ধি পর্যন্ত দূরত্ব তা হবে না। তাহলে কথা হয়েছে, আমরা বইয়ের মতো যদি করি, বইয়ে কি করছিল, বইয়ে কি করছে, এই লব্ধিটা ধরছে এ এবং বি এর মাঝখানে, দেখো এই যে এই বিন্দুতে এ এবং বি এর মাঝখানে, ঠিক না? কিন্তু অ্যান্সারটা কিন্তু এ আর বি এর মাঝখানে নাই। এই দেখো 4.25 অ্যান্সার আসছে না? এই অ্যান্সারটা কিন্তু আর এ আর বি এর মাঝখানে নাই, কারণ এ আর বি এর পর্যন্ত দূরত্ব হয়েছে টোটাল 4, কিন্তু অ্যান্সার আসছে 4.25, মানে এ থেকে বি পর্যন্ত 4, বি এর পরে চলে গেছে, তাই না? তার মানে অ্যান্সারটা কিন্তু বি এবং সি এর মাঝখানে, মানে লব্ধির অবস্থানটা এখানে হবে না। এই যে লব্ধিটা আমি এখানে বসাইছি না, লব্ধির অবস্থানটা এখানে হবে না। লব্ধির অবস্থানটা কোথায় চলে যাবে? লব্ধি চলে যাবে তোমার এখানে, এই যে এখানে চলে যাবে, লব্ধিটা চলে যাবে এখানে। এটাই হচ্ছে লব্ধি, মানে লব্ধিটা এখানে থাকবে না, লেখা চলে যাবে এখানে। তাহলে তাহলে এ থেকে বি পর্যন্ত 4, আর এইটুকু কত হবে বলো তো দেখি? এই যে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, এই দূরত্ব কতটুকু হবে? এ থেকে বি পর্যন্ত যদি 4 হয়, এখান থেকে এই বি পর্যন্ত যদি 4 হয়, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 0.25। বি থেকে এই যে লব্ধি পর্যন্ত দূরত্ব হচ্ছে কত? 0.25। তো টোটাল কত হয়? 4.25। তার মানে এ থেকে এই লব্ধি পর্যন্ত দূরত্ব হচ্ছে 4.25। তাহলে বলো দেখি, বি থেকে এই লব্ধি পর্যন্ত দূরত্ব কত হবে? 0.25 মিটার। আমরা বি থেকে এই মানটা বের করছি। আমাদের যে এক্সটা ধরছি, এই যে এক্সটা, এই যে এক্সটা দেখো, এই এক্সটা ধরা হয়েছে বি থেকে। তো বি থেকে অ্যান্সার অবশ্যই কত আসবে? 0.25 আসবে, এই যে 0.25 আসছে আমাদের। ওকে, এখন এই অঙ্কটা ঠিক আমরা আরেকবার করব। ঠিক আছে, আরেকবার করব। দেখো আমি আরেকটা চিত্র রাখছি, এই যে এটার মতো আরেকটা চিত্র আঁকলাম। এই চিত্র দেখে আমরা অঙ্ক করছি, মানে এটা অঙ্ক করা কিন্তু শেষ। এটা এটা আমি আলাদা বক্স আকার রেখে দিলাম। এই চিত্র দেখে আমরা অঙ্ক করছি, এর আগের বার যেটা করছি এই চিত্র দেখে। এখন আরেকবার আমরা করতেছি অঙ্কটা। অঙ্ক কিন্তু পরীক্ষা 2বার করার দরকার নেই, 3বার করার দরকার নাই। আমরা শুধু বোঝার জন্য 3বার 4বার করব। 3বার না, আজকে এইবার করলেই হয়ে যাবে, একবার আর একবার করলেই হয়ে যাবে, বুঝতে পারবো তোমরা। তারপর যদি লাগে আমি আর কয়েকবার করাবো। এখানে আগের অঙ্কটাতে আমরা এক্স যেটা ধরছিলাম, এটা বি বিন্দু থেকে ধরছিলাম। বি বিন্দু থেকে লব্ধিবন্ধ দূরত্ব আমরা এক্স ধরছিলাম, বি বিন্দু থেকে লব্ধিবন্ধ দূরত্ব এক্স। কিন্তু এখন যেটা করবো, আমরা সি বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব এক্স ধরছি, এই সি বিন্দু থেকে এইটুকু দূরত্ব এক্স ধরছি, এবং পজিটিভ ধরছি কোন দিকে? এক্স যেদিকে আছে ওই দিকে পজিটিভ ধরছি, কারণ আমাদের নিয়ম ছিল এরকমই, অজানা মান যেদিকে থাকবে ওই দিকে পজিটিভ ধরতে হবে, তাই না? অজানা মান যেদিকে থাকবে ওই দিকে, ওই যে অজানা মান বের করার সমীকরণ, যে কটা অজানা মান থাকবে, আমরা তো লিখছিলাম মনে হয়, কোথায় যেন, এটা কি লিখে দিয়েছিলাম না? মনে নাই? ওই যে এই যে অজানা মান যেদিকে থাকবে ওই দিকে কি ধরতে হবে? পজিটিভ ধরতে হবে। তাহলে আমাদের অজানা মান কোন দিকে আছে?
এই সি বিন্দু ডান পাশে আছে, ডান দিকে পজিটিভ আর এই বাম দিকে নেগেটিভ। আর লব দুটো আমরা বসাইছি এই বিন্দুতে, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু অ্যান্সারটা এখানে লব দুটো কিন্তু এখানে হবে না, লব দুটো হবে এখানে, এই যে আমরা আগে যেখানে ধরছিলাম ওখানেই হবে, ওখানে না একটু এদিকে হবে, যেটু এই যে আমরা যেখানে ধরছি এখানে না আর একটু এদিকে হবে। তার মানে আমরা অঙ্ক করার সময় আমরা লব্ধি যে কোনো জায়গায় ধরতে পারি, যে কোনো জায়গায় ধরতে পারি, কিন্তু অ্যান্সারটা কিন্তু আর ওই জায়গায় হবে না। যদি ওই জায়গায় হওয়ার কথা, যে জায়গায় হওয়ার কথা লব্ধিটা ওখানেই যাবে। তাহলে আমরা ধরছি কোথায়? এখানে এক্স ধরছি এখানে। এখন আমরা অঙ্ক করতে গেলে মোমেন্ট নিতে হবে, কারণ এক্স একটা অজানা মান, এই অজানা মান বের করতে গেলে কিন্তু মোমেন্ট নিতে হবে। আগের অঙ্কে আমরা মোমেন্টটা নিয়েছিলাম কোন বিন্দুতে? এ বিন্দুতে। তো অনেকের মধ্যে একটা ধারণা সবসময় মনে হয় এ বিন্দুতে নিতে হবে, কারণ এখানে দেখো এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছে। আমরা অঙ্ক যখন করছি এই যেখানে, এই যে বইয়ে যেটা করছে এখানেও কিন্তু এ বিন্দুতে মোমেন্ট নিছে। তাহলে অনেকের হয়তো ভুল ধারণা থাকতে পারে যে বইয়েও এ বিন্দুতে নিছে, আমরা একটু আগে যে অঙ্কটা করছি মানে গত ক্লাসে যে অঙ্কটা করছি ওখানে এই বিন্দুতে নিছে, এখন যদি আবার এই বিন্দুতে নেই তাহলে সবার মনে একটা বদ্ধমূল ধারণা চলে আসবে লব্ধির এখানে সবসময় মনে হয় এ বিন্দুতেই মোমেন্ট নিতে হবে। আসলে ওইটা কোনো কথা নয়। তাহলে আমরা কাজ করি, আমরা বি বিন্দুতে মোমেন্ট নিব। এখন আমরা কোথায় মোমেন্ট নিব? বি বিন্দুতে, যেখানে বি বিন্দুতে মোমেন্ট নিব, অ্যান্সার একই আসবে। তাহলে আমরা বি বিন্দুতে মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট এট বি ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট এট বি ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট এট বি ইজ ইকুয়াল টু 0। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। আচ্ছা, অনেকের মনে এইটাও ধারণা থাকতে পারে যে সবসময় মনে হয় ক্লকওয়াইজ পজিটিভ ধরতে হয়। আসলে এইটা কোনো নিয়ম না, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরতে পারো। ঠিক আছে, সামেশন অফ মোমেন্ট এট বি ইজ ইকুয়াল টু 0। আমি একটু বিরতিতে যাই, আমি মোমেন্টটা বি বিন্দুতে নিয়ে লেখা নিয়ে আসতেছি, বি বিন্দুতে মোমেন্ট নিতেছি। দেখো আমরা লিখে ফেলছি যে মোমেন্ট বি বিন্দুতে মোমেন্ট নিচ্ছে, যে এই বিন্দুতে মোমেন্ট হয়েছে, যে এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছে। প্রথমে এই 1000 বলার জন্য এই যে 1000 মাইনাস, এটা এইভাবে ঘুরবে, তো মাইনাস 1000 ইন্টু 4, বি থেকে 1000 পর্যন্ত দূরত্ব হচ্ছে 4, মাইনাস 1000 ইন্টু 4, ক্লিয়ার? মাইনাস 1000 ইন্টু 4, এই 1500 নিউটন। এটার জন্য কোনো মোমেন্ট নিতে হবে না, কারণ এটা বি বিন্দুর উপরেই আছে, যে বিন্দুতে মোমেন্ট নিতেছি আমরা ওই বিন্দুর উপরেই আছে, তাহলে এটা বাদ। এখন আসে 1000, 1000-এর জন্য দুইটা অংশ হবে, একটা 1000 সাইন, 1000 কস। 1000 কসটা বাদ যাবে, এখানে আসবে 1000 সাইনটা। 1000 সাইনটা ক্লকওয়াইজ হবে, 1000 সাইন 45 ইন্টু 4, 4 মানে বি বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, বি থেকে ওইটার মধ্যে দূরত্ব 4, এই দেখো এখান থেকে এতটুকু দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো তোমার এইটা, এই যে এইটার দুইটা হবে, একটা হচ্ছে 1000 সাইন, এখানে অ্যাঙ্গেলটা দেওয়া নাই, এই যে অ্যাঙ্গেলটা দিতে হবে, কিন্তু অ্যাঙ্গেলটা কত? ওই যে 59.86, এই যে অ্যাঙ্গেলটা এখানে বসায় নাই, বসায় দিয়ে ওই যে 59.86। তাহলে এইটার জন্য মোমেন্ট হবে, সাইনটা বা কসটা বাদ যাবে, সাইনটা থাকবে 3764.96 সাইন 59.86 ইন্টু দূরত্ব হবে বি বিন্দু থেকে, দূরত্ব কত হবে? এখান থেকে দেখো এতটুকু হয়েছে, এই যে এখান থেকে এতটুকু হয়েছে 4, আরও একটু যেতে হবে 4 + x, তাই না? তার মানে এই যে এখান থেকে শুরু করে এই যে 4 + x, এখান থেকে আসলাম 4, 4-এর পর আরও x, ওকে? তাহলে 4 + x, এই যে দেখো 4 + x, বুঝতে পারছো? 4 + x। তারপরে একটা বল আছে 500, 500-এর জন্য দুইটা অংশ হবে, 500 কজ আর 500 সাইন। 500 কজটা বাদ যাবে, 500 সাইন কি হবে? 500 সাইন 30 ইন্টু 8 হবে। 8 কেন? এই যে দেখো বি বিন্দু থেকে, এই যে বি বিন্দু, এখান থেকে বি বিন্দু থেকে ওই পর্যন্ত দূরত্ব 8 না? এই যে এখান থেকে এটা করছে 4, 4 + 4 সমান কত? 8, ওকে? 8। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সারটা বসায় দাও। অ্যান্সারটা হবে তোমার, আমি লিখি এখানে, অ্যান্সারটা হবে তোমার x ইজ ইকুয়াল টু, অ্যান্সারটা আসবে x ইজ ইকুয়াল টু কত আসবে আমি বলি, আমার তো ক্যালকুলেটর নাই, কিন্তু আমি রেজাল্টটা বোঝাই যায় কত হবে। অ্যান্সারটা হবে সি বিন্দু থেকে ধরছি না আমরা, এই যেখানে সি বিন্দু থেকে ধরছি, তাহলে অ্যান্সারটা হবে -3.7
7.5। তোমরা ক্যালকুলেশন করে দেখো, এটাই হবে অ্যান্সার। আমি অন্যভাবে হিসাব করছি ক্যালকুলেশন ছাড়াই, কারণ যাই হোক আমার এটাই আসতেই হবে। যদি এখানে ভুল থাকে, ভুলটা তোমরা দেখবা চেক করে, ভুল থাকতে পারে, কিন্তু অ্যান্সার এটাই হবে -3.75। ঠিক আছে, এখন এক্স এর মান যেহেতু মাইনাস আসছে, মাইনাস থাকলে কি করতে হবে, প্লাস করতে হবে। সুতরাং এক্স ইজ ইকাল টু 3.75 মিটার। এক্স ইজ ইকাল টু 3.75 মিটার। আচ্ছা, এখন ডিরেকশনটা দেখাতে হবে। ডিরেকশন অ্যারো চিহ্ন দেন, এমনি দেখাতে হবে। ডিরেকশন দেখানোর নিয়ম হলো, দেখো আমাদের রেজাল্ট যদি পজিটিভ আসে পজিটিভ দিকে হবে, আর রেজাল্ট যদি নেগেটিভ আসে নেগেটিভ দিকে হবে। তো রেজাল্ট কি আসছে নেগেটিভ, তাহলে সি বিন্দু থেকে ডান দিকে হবে না। এক্সটা আসলে আমরা যে এখানে ধরছি, এই যে এক্সটা এখানে ধরছি না, এক্সটা আসলে এই পাশে না, এক্সটা হবে এই পাশে, পজিটিভ পাশে হবে না। এক্সটা কোন পাশে হবে, নেগেটিভ পাশে। কোথায় হবে, এখান থেকে 3.75 দূরে, তার মানে যেখানে হবে, এই যেখানে, এই যেটা হবে অরিজিনালি আসলে এক্সটা এইটা হবে, এই যে এইটা হবে তোমার এক্স, এইটা হবে না, এক্স হবে এইটা, এইটা হবে এক্স। কতটুকু দূরে, সি বিন্দু থেকে 3.75 দূরে, তার মানে এখান থেকে 3.75 এই দূরে, তার মানে এখানে হবে। ওকে, তাহলে আমি লিখে দিব সি বিন্দুর সি থেকে বাম দিকে, বাম সি থেকে বাম, সি থেকে বাম দিকে। ঠিক আছে, বুঝতে পারছো, হাতের লেখাটা অনেক সুন্দর হয়েছে, দেখো সি থেকে বাম দিকে। ওকে, তাহলে অ্যান্সার তো মিলল না। আমাদের আগে এই অঙ্কে অ্যান্সার ছিল কত, এক্স ইজ ইকাল টু, এই অঙ্কে অ্যান্সার ছিল এইরকম, এক্স ইজ ইকাল টু 0.25 মিটার, 0.25 মিটার। ঠিক আছে, এবং এটা ছিল বি থেকে ডান দিকে 0.25। একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের কিন্তু লব্ধির পজিশনটা এখানেই আছে, আগের অঙ্কে কিন্তু এখানেই ছিল, এখানে কিন্তু এখানেই আছে। যেমন আগের অঙ্কে অ্যান্সার ছিল বি বিন্দু থেকে, এখন অ্যান্সার হচ্ছে সি বিন্দু থেকে। বি বিন্দু থেকে এইটুকু ছিল কত, 0.25, আর সি বিন্দু থেকে কত, 3.75। আচ্ছা, একটু যোগ করে দেখো তো, এখান থেকে এইটুকু আর এই 0.25 যোগ করে দেখো, 4 আসে, এই যে 4 আসবে অ্যান্সার, 4 আসবে, টোটাল 4 আসবে না। বি বিন্দু থেকে যদি 0.25 হয়, সি বিন্দু থেকে যদি 3.75 হয়, যোগ করলে 4ই আসবে। তো তার মানে এইটার অবস্থানটা বি বিন্দু থেকে 0.25, সি বিন্দু থেকে 3.75 মিটার দূরে। এইটা হয়েছে তোমার অ্যান্সার। এখন এক একজনের অ্যান্সার কিন্তু এক এক রকম আসবে। ঠিক আছে, এখন তোমরা যেটা প্র্যাকটিস করবা, তোমরা অন্য কোনো বিন্দুতে লব্ধি ধরে অঙ্ক করে দেখো, যে কোনো বিন্দুতে মন নিলে হবে। এখন এখানে একটা জিনিস অনেকে মনে করতেছে যে এখানে যে আমরা অঙ্কটা করলাম, এটার জন্য মুভমেন্ট আমরা বি বিন্দুতে নিছি, তাই না? অনেকের মধ্যে ধারণা থাকতে পারে যে এখানে মুভমেন্ট লব্ধি ধরলে বি বিন্দুতে মোমেন্ট নিতে হবে। না, এই অঙ্কে যদি সি বিন্দুতে মুভমেন্ট নাও একই অ্যান্সার আসবে, ডি বিন্দুতে মুভমেন্ট নিলেও এই একই অ্যান্সার আসবে, এ বিন্দুতে মুভমেন্ট নিলে এইটাই আসবে অ্যান্সার, এই যে 3.75 মিটারই আসবে। তুমি যেখানেই মুভমেন্ট নাও না কেন, অ্যান্সার 3.75 মিটারই আসবে। তো তোমরা একটি টেস্ট করবা, এটাই কি করবা, তোমরা ওখানে যা টেস্ট করে দেখবা বাসায় যে অ্যান্সার কী আসে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এই অঙ্কটা আর করার দরকার মনে করতেছি না, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, পরবর্তী অঙ্কে চলে যাব, এই অঙ্কটায়। আমরা এখন এই অঙ্কটা করব। একটু আগে যে অঙ্কটা করলাম, যে অঙ্কটা এটার মতোই, ওইটা একই জিনিস। এটা যে জিনিসটা চাইছে, কী কী জিনিস চাইছিল দেখো তো, লব্ধির মান, এই যে লব্ধির মান, লব্ধির দিক এবং লব্ধির অবস্থান, এখানেও তাই চাইছে। এটা পড়ি, 60 মিলিমিটার ব্যাসের, মানে একটা ব্যাস, এই যে বৃত্ত আছে, বৃত্তের ব্যাস হচ্ছে 60 মিলিমিটার, তার মানে ব্যাসার্ধ কত, 30 মিলিমিটার। 60 মিলিমিটার ব্যাসের একটি বৃত্তের পরিধি, পরিধিতে হবে, এটা পরিধি হবে না, বৃত্তের পরিধিতে চিত্রানুযায়ী বলগুলি কাজ করিতেছে। তার মানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 30 মিলিমিটার, ব্যাস 60 মিলিমিটার। এই পরিধিতে, মানে যে পরিধির উপরে, যে এখানে একটা পরিধি, যেগুলো পরিধি, পরিধির উপরে চিত্রানুযায়ী বলগুলো কাজ করতেছে। দেখো এই যে পরিধির মধ্যে একটা 80 নিউটন, এই পরিধির এখানে একটা 100 নিউটন, এখানে একটা কত 50 নিউটন, আর এখানে একটা
সবগুলো বলই পরিধিতে আছে, মানে বৃত্তের পৃষ্ঠে আছে। বলগুলির লব্ধির মান লব্ধির মান, দিক এবং বৃত্তের কেন্দ্র হইতে উহার দূরত্ব বাহির করো, মানে এটা অবস্থান। একটু খেয়াল করে দেখো, বৃত্তের কেন্দ্র হইতে উহার দূরত্ব বাহির করো। আমাদের অঙ্ক কিন্তু এইটাই। এগুলো তুমি পারবা, লব্ধির মান, দিক, এগুলো তুমি পারবা। কিন্তু এই বৃত্তের কেন্দ্র হইতে উহার দূরত্ব, মানে এটা হচ্ছে অবস্থান। ঠিক আছে, অবস্থান না, দূরত্ব তো অবস্থান। আমরা আগের অঙ্কে কি করছি, অবস্থান বের করছি। অবস্থান বের করার সময় আমরা যে কোনো বিন্দু থেকে অবস্থান বের করতে পারছি, মানে আমাদের স্বাধীনতা ছিল যে কোনো বিন্দু থেকে বের করার। আমরা যেমন এই অবস্থানটা বের করছি বি বিন্দু থেকে, আবার বের করছি সি বিন্দু থেকে। তুমি ইচ্ছে করলে ডি বিন্দু থেকে বের করতে পারো, এ বিন্দু থেকে বের করতে পারো। তোমার একটা স্বাধীনতা কিন্তু ছিল আগের অঙ্কে। কিন্তু এই অঙ্কে ওই স্বাধীনতাটা নাই। এই অঙ্কে বলছে এই কেন্দ্র, মানে এই যে ও বিন্দু থেকে কত দূরে আছে। লব্ধি তো অবশ্যই আছে একটা, এই লব্ধিটা ও বিন্দু থেকে কত দূরে আছে। তার মানে আমাদের এই অঙ্কে সবার রেজাল্ট একই হবে, মানে যতজনের অঙ্কগুলো সবার রেজাল্ট একই হবে। কিন্তু এই অঙ্কে আগের অঙ্কটাতে কিন্তু এক একজনের রেজাল্ট এক এক রকমের ছিল। কারো ছিল এ বিন্দু থেকে, কারো বি বিন্দু থেকে, কেউ করবে সি বিন্দু থেকে, কেউ ডি বিন্দু থেকে, তাহলে অনেক রকম রেজাল্ট আসবে। কিন্তু এখানে দূরত্বটা ও বিন্দু থেকে বের করতে বলছে অঙ্কে, তার মানে আমাদের এক্স ধরতে হবে। এখানে যেমন এক্সটা ধরছি কোথা থেকে, এখানে এক্স ধরছি কোথা থেকে, বি বিন্দু থেকে। এখানে এক্স ধরছি কোথা থেকে, সি বিন্দু থেকে। আর এখানে এক্সটা ধরতে হবে কোথা থেকে, ও বিন্দু থেকে। ঠিক আছে, তাহলে আমাদের লব্ধির মান এবং দিকটা বের করি, আমরা অবস্থানটা বের করি। আচ্ছা, এই অঙ্কটা করার আগে কিছু বেসিক জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, কিছু বেসিক জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে, ওইটা আগে ক্লিয়ার করে নিই। আমরা কি করব, একটা বৃত্ত আঁকি, মানে এই অঙ্ক না, অঙ্কের বাইরে অন্য কিছু করতেছি আমরা, এই অঙ্কটা আসতেছি পরে, আগে কিছু বেসিক জিনিস করি। একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত আঁকলাম। এটা এই বৃত্তের পরিধি হচ্ছে এইটা, এই যেগুলো হচ্ছে পরিধি, তাই না? বাইরের যে বৃত্তটা ওইটা কি পরিধি। পরিধিতে আমি একটা বিন্দু নিলাম, পরিধির মধ্যে একটা বিন্দু নিলাম, এই যে বিন্দুটা। এই বিন্দুর মধ্যে আমি একটা স্পর্শক টানবো। স্পর্শক কাকে বলা হয়, এখানে একটা বিন্দু নিছি, বিন্দুর উপরে আমি একটা স্পর্শক টানি। দেখো এই যে, মানে এই রেখাটারে আমি এখানে ওই বিন্দুতে স্পর্শ করে দিলাম, এই যে বৃত্তের পরিধির একটা বিন্দুতে স্পর্শ করে দিলাম, এই যে, তখন এই রেখাটার নাম হবে স্পর্শক। আরেকটা কি দেখো, বুঝতেছো তো? এই যে আরেকটা কি দেখো, এই রেখাটাকে আমি বৃত্তের মধ্যে, বৃত্তের পরিধিতে পিঠ বরাবর স্পর্শ করে দিলাম, এটার নাম হয়েছে কি, স্পর্শক। ঠিক আছে, আবার দেখো আরেকটা রেখা নেই, এই রেখাটাকে আমি বৃত্তের এখানে স্পর্শ করে দিলাম, এটার নাম কি, স্পর্শক। এই রেখাটারে আমি বৃত্তের এখানে স্পর্শ করে দিলাম, এগুলোর নাম কি বলো দেখি, স্পর্শক। আপাত দৃষ্টিতে একটু মনে হতে পারে যে এই রেখাটা এই বিন্দুতে, এই বৃত্তের মধ্যে অনেক জায়গা জুড়ে স্পর্শ করছে, তাই না? আসলে এরকম না। আমি একটু তাহলে একটু বড় করে আঁকি, একটু বড় করে আঁকার চেষ্টা করি, দেখি আমি যেটা বোঝাইতে চাইতেছি তোমাদের, এটা একটু একটু ধীরে সুস্থেই বুঝবা। আমি একটু বড় করে আঁকি, আর একটু বড়। একটা বৃত্ত আঁকলাম, তাই না? বৃত্ত আমি একটা, এইটার মধ্যে একটা স্পর্শক টানবো, এই যে স্পর্শক। এই যে একটা স্পর্শক টানতেছি, এটা একটা স্পর্শক। এখানে একটা স্পর্শক টানি, এই দেখো বৃত্তটা আর একটু বড় হইলে এই স্পর্শকটা বোঝাইতে সুবিধা হইতো। এইখানে একটা স্পর্শক টানি। স্পর্শকগুলো কিন্তু যেখানে একটা বিন্দুতে ছেদ করছে, দেখো এখানে একটা বিন্দু আছে, ওই যে এখানে যেখানে টাচ করছে ওখানে কিন্তু একটা বিন্দুতে টাচ করছে। পুরো একটা, পুরো একটা জায়গা জুড়ে কিন্তু টাচ করে নাই, শুধু একটা বিন্দুতে টাচ করছে। এখানে স্পর্শকটা একটা বিন্দুতে টাচ করছে, পুরো পুরো জায়গার মধ্যে স্পর্শ করে নাই। কিন্তু এই বৃত্তটার পিঠের মধ্যে এই রেখাটা অনেক জায়গায় স্পর্শ করে নাই, একটা বিন্দু স্পর্শ করছে। এই যে এখানে একটা বিন্দু, এই যে দেখো এখানে। তাহলে বলো তো স্পর্শ কাকে বলা হয়?
স্পর্শক হচ্ছে বৃত্তের উপর একটা রেখা যেটা বৃত্তের পরিধির একটা বিন্দুতে স্পর্শ করে গেছে, তাকে বলা হয় কি স্পর্শক। ঠিক আছে, এখন আমরা এই যে বৃত্তের সেন্টার আছে, এটা এই যে সেন্টার, সেন্টার থেকে ওই বিন্দু পর্যন্ত একটা রেখা টানবো, যে বিন্দুতে স্পর্শ করছে ওই বিন্দুতে একটা রেখা টানবো। ঠিক আছে, কি করছি দেখো তো, এই সেন্টার থেকে ওই বিন্দু পর্যন্ত একটা রেখা টানছি, ওই বিন্দু পর্যন্ত একটা রেখা আছে, তখন এখানে একটা কোণ তৈরি হয়েছে, দেখো এই যে খেয়াল করে দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে। এই কোণের মান কত বলতে পারবা? এই কোণের মান হয়েছে 90 ডিগ্রি। এই কোণের মান 90 ডিগ্রি। এই কোণের মান 90 ডিগ্রি। আবার এইটা দেখো, আমি আরেকটা দেখি, এই সেন্টার থেকে, এই সেন্টার থেকে ওই বিন্দু পর্যন্ত একটা রেখা টানো, এই বিন্দু না, এই যে বিন্দু পর্যন্ত একটা রেখা টানো স্পর্শ বিন্দু বরাবর। বলো তো এটা কত ডিগ্রি হবে? এইটা সরি, এটা কত ডিগ্রি হবে দেখাই, আবার দেখাচ্ছি। এখান থেকে সেন্টার থেকে ওই বিন্দু পর্যন্ত একটা রেখা টানলাম, এই রেখাটা স্পর্শকের সাথে, এই যে রেখাটা, এই রেখাটা স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে তুমি দেখো, দেখো কত, 90 ডিগ্রি। অনুরূপভাবে এখানেও একটা স্পর্শক আছে, এই স্পর্শকটা এই বরাবর যদি আমি কোনো রেখা টানি, এইটাও কত ডিগ্রি হবে? এটা হবে তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। আর এই যে এই জিনিসটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই যে এটার নাম কি? বৃত্তের ব্যাসার্ধ। এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে প্রত্যেক বৃত্তের অনেক ব্যাসার্ধগুলো স্পর্শের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। এই যে বৃত্তের ব্যাসার্ধ, এই যে একটা বৃত্তের ব্যাসার্ধ না, এটা এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধটা, এটা একটা ব্যাসার্ধ। এই যে এখান থেকে এটুকু দূরত্ব হতে ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ, প্রত্যেক ব্যাসার্ধ বৃত্তের যে কোনো স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। যে কোনো ব্যাসার্ধ বৃত্তের স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। ধরো এখন আমরা মুভমেন্ট নেব, মুভমেন্ট নেওয়ার সময় এই বিন্দুতে মুভমেন্ট নেব। ধরো এই অঙ্কের মধ্যে আমি করবো এটা, আমি এই বিন্দুতে মুভমেন্ট নেব। তাহলে বলো দেখি এই রেখার সাথে এই দূরত্ব, এই বিন্দুর দূরত্ব কত হইতে পারে? সর্বনিম্ন দূরত্ব দেখো তো, এখান থেকে এই মাথা পর্যন্ত দূরত্ব, নাকি এখান থেকে এই মাথা পর্যন্ত দূরত্ব? কোনটা দূরত্ব হবে? আচ্ছা, আমি যদি এই রেখা বরাবর আসতে থাকি, আস্তে 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 আস্তে, দূরত্ব কমতেছে না? দূরত্ব কমতেছে। এইটাই সবচেয়ে কম না? আবার যদি এদিকে যাই বাড়তে বাড়তে যাবে, তাহলে এটাই কি কম দূরত্ব হবে না? যে এটাই কম দূরত্ব। তার মানে এই স্পর্শকের জন্য কম দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই স্পর্শকের জন্য কম দূরত্ব কত হবে? এই যে সোজা যদি রেখাটা নিয়ে, এটা না, এইটাও হবে না, হবে কোনটা? এইটা। বলো দেখি এই স্পর্শকের জন্য কম দূরত্ব কত হবে? এখান থেকে যদি রেখাটা নিই, এই বরাবর না, এই বরাবর না, এই যে আসো, এদিকে আসো, আস্তে 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 আস্তে, যেটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে ওইটাই কম দূরত্ব। তাহলে একটা জিনিস শিখলাম আমরা, বৃত্তের ব্যাসার্ধ যে কোনো স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ অবস্থান করে, এবং ওই ব্যাসার্ধটা হয়েছে ওই স্পর্শকের জন্য কম দূরত্ব। যেমন এই ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধটা, এটা হয়েছে এই স্পর্শকের জন্য, এই স্পর্শকের জন্য এটাই কম দূরত্ব। এই ব্যাসার্ধটা হচ্ছে এই স্পর্শকের জন্য কম দূরত্ব, এই ব্যাসার্ধটা হচ্ছে এই স্পর্শকের জন্য কম দূরত্ব। ঠিক আছে, ক্লিয়ার তো? আমরা এই যে চিত্রে, এই চিত্রটা অঙ্কে দেওয়া ছিল, এই চিত্রের একটা কপি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, এখানে দেখো বৃত্তের পরিধিতে স্পর্শক আকারে 4টা বল আছে। এই একটা বল স্পর্শক আকারে আছে না, এইটা একটা বল স্পর্শক আকারে আছে, এইটা একটা বল স্পর্শক আকারে আছে, এইটা একটা স্পর্শক আকারে আছে। তার মানে আমরা বলতে পারি এই বৃত্তের ব্যাস যদি 60 মিলিমিটার হয়, দেখো ব্যাস কত? 60 মিলিমিটার হয়, যে 60 মিলিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ হবে 30 মিলিমিটার। আমি যদি এই ও বিন্দু থেকে এই 80 নিউটন পর্যন্ত দূরত্ব ব্যয় করতে বলি, তাহলে কত হবে বলো দেখি? এখান থেকে এইটা পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব কোনটা হবে? আমি লাইন অফ অ্যাকশন টানলাম, এই যেটা রেল যদি লাইন অফ অ্যাকশন টানি, এই লাইন অফ অ্যাকশন টানলাম,
এই 80 নিউটন বলের জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা হবে? এখান থেকে ওই লাইন পর্যন্ত, নাকি নাকি এখান থেকে এই মাথা পর্যন্ত? কোনটা হবে? এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। বলতো কম দূরত্বটা কত হবে? ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র হইতে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ কত হবে? 30 মিলিমিটার। বুঝতে পারছি তোমাদের? ব্যাসার্ধ হবে 30 মিলিমিটার। অনুরূপভাবে এই 150 জন্য দূরত্ব হবে 30, এই 100 জন্য দূরত্ব হবে কত? 30। ওকে, বুঝতেছ? আচ্ছা আচ্ছা, এই দূরত্বটা আমরা পরে দেখি, এই দূরত্বটা আমরা পরে দেখি। তার আগে আমাদের এখানে এই অঙ্কের ক্ষেত্রে আরও দুটো জিনিস বের করতে হচ্ছে, লব্ধির মান এবং দিক। এটা বুঝে নেই, লব্ধির মান এবং লব্ধির দিক এটা বুঝে নেই। এখানে 4টা বল আছে, লব্ধির মান এবং দিক বের করবে। এখন অঙ্কে চলে যাই, লব্ধির মান এবং দিক বের করব। এখানে 4টা বল আছে। এই একটা বল সোজা ওয়াই অক্ষে আছে, এই একটা বল সোজা এক্স অক্ষে আছে, এই 50 নিউটন বল সোজা ওয়াই অক্ষে উপরের দিকে আছে। কিন্তু এই 100 নিউটন বলটা কোনাকুনি আছে। কোন কোয়াড্রেন্টে আছে আমি দেখাই। এই 100 নিউটন আছে তোমার এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে আছে, তাই না? দেখো তো, এই কোয়াড্রেন্টে। তাহলে এই 100 নিউটন বলটাকে তোমার উপাংশে বিভক্ত করতে হবে। এই 100 নিউটন বলটাকে উপাংশে বিভক্ত করতে হবে। এখন উপাংশে যদি বিভক্ত করতে যাও তাহলে এই অ্যাঙ্গেলটা লাগবে, এই যে এখানকার অ্যাঙ্গেলটা লাগবে। এটা 100 নিউটন বল, এটা যদি তুমি উপাংশে বিভক্ত করতে চাও তাহলে এই অ্যাঙ্গেলটা লাগবে। এখন এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি এটা আমাকে দেওয়া নাই, কিন্তু আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারি। বের করতে পারি কীভাবে আমি দেখাইতেছি। আমি চিত্রের মধ্যে একটু কাটাকাটি করি। এই অ্যাঙ্গেলটা, এই যে এখান থেকে এই দূরত্বটা কত? ব্যাসার্ধ না? দেখো তো, এই সেন্টার থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, লাল দূরত্ব, এটা কি ব্যাসার্ধ না? এই ব্যাসার্ধটা এই 100 নিউটন বলের সাথে কত ডিগ্রি কোণে আছে? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি তাই বলো? 90 ডিগ্রি। কারণ যে কোনো ব্যাসার্ধ স্পর্শকের সাথে, এই বলটা তো স্পর্শক আকারে আছে, তাহলে এটা 90 ডিগ্রি। এই যে লাল কোণটা, এটা 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। এখন আমরা যদি এখানে একটা রেখা টানি, এই যে এখানে একটা রেখাটা যদি টানি, এইদিকে আর এইদিকে একটা রেখা টানি, টানলাম, দেখো এখানে এইখানে এরকম একটা জিনিস তৈরি হয়েছে, এই যে এরকম। এরকম একটা জিনিস তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলের মান 45 ডিগ্রি দেওয়া আছে। এটা কত দেওয়া আছে? 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি, ঠিক না? এটা হচ্ছে 45 ডিগ্রি। আসেন, আচ্ছা তাহলে এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হবে। তাহলে বলো দেখি, এটা 45 ডিগ্রি হলে আমি একটা অন্য কালার দিই এখানে, বলো তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? এটা 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 কত ডিগ্রি হবে? এটা 45 ডিগ্রি, এটা 45, এটা 45। আবার টোটাল যেন কত ছিল? এটা টোটাল 90। তাহলে বলো তো নিচের অ্যাঙ্গেলটা কত? এই নিচের এই অ্যাঙ্গেলটা কত? এটা 45 ডিগ্রি, কারণ এটা 45 হলে এটা 45, তাই না? এটা 45, এটা 45, আর এটা টোটাল ছিল 90। 90 থেকে এই উপরে সবুজ 45, নিচে লাল 45টা থাকে। বুঝতে পারছো? তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, এখন এই এই 100 নিউটন যদি উপাংশে ভাগ করা যাবে না? এইটা হবে তোমার 100 সাইন 45, আর এটা হবে 100 কস 45। এই 100 যদি ভাঙি উপাংশে তাহলে একটা হবে 100 সাইন 45, একটা হবে 100 কস 45। দেখো তাহলে এটা কত ডিগ্রি আছে? 45 ডিগ্রি আছে। এখন আমরা লব্ধির মান এবং দিক বের করবো। লব্ধির মান এবং দিক বের করাই আছে। দেখো এখানে প্রথমে সামেশন অফ এফ এক্স করছি, এই যেখানে সামেশন অফ এফ এক্স 150, মানে এই যে 150টা, এইটা এই 150, এটা এক্স অক্ষে বলগুলো নিতেছি। 150 এক্স অক্ষে, আর কি বল আছে? এটা তো ওয়াই অক্ষে। এই 50টা এটা ওয়াই অক্ষে। কিন্তু এই 100-রে ভাঙলে দুইটা হবে, একটা হচ্ছে 100 কস 45, আর একটা হবে 100 সাইন 45। 100 কস 45টা হবে এক্স অক্ষে, যেইটা এইটা হবে এক্স অক্ষে, আর 100 সাইন 45 কোনটা? এটা না, এটা হবে ওয়াই অক্ষে। আমরা এক্স অক্ষে করতেছি, তাহলে 100 কে 145 এইদিকে বাম দিকে,
তাহলে 150 মাইনাস 100 cos 45, এখানে একটা রেজাল্ট আসছে 79.28 পজিটিভ। পজিটিভ মানে কোন দিকে? ওই দিকে যেদিকে দিছি। এখন সামেশনে পি পাই করি। সামেশনে পি পাওয়ার জন্য বল কোনটা কোনটা তাই বলো। সামেশনে পি পাওয়ার জন্য বল হয়েছে এই 80 নিউটন, এই যেখানে 50 নিউটন আছে, আর একটা এইটা 100 sin 45, তিনটা বল না, একটা দুইটা তিনটা, এই 80 আর এইটা নিচের দিকে আর এইটা উপর দিকে। তো সামেশনে পি পাই করছি দেখো, এই 80 নিচের দিকে মাইনাস, এই যে মাইনাস 80, তারপরে প্লাস 50, এই যে এইটা মাইনাস 100 sin 45, এই যে এটা হচ্ছে 100 sin 45, এই যে এইটা এখানে আসছে দেখো মাইনাস 100.71 নিউটন, ইজিক্যাল টু প্লাস করছি 100.71 নিউটন প্লাস। আচ্ছা, আমাদের পজিটিভ ছিল উপর দিকে, এটা অরিজিনালি আসছে নেগেটিভ, নেগেটিভ মানে নিচের দিকে। তারপর লব্ধি বের করছি, লব্ধিটা আর এফ দ্বারা প্রকাশ করছি, কিন্তু লব্ধিটা আমরা প্রকাশ করি আর দ্বারা, তোমরা আর দ্বারা দিতে পারো। এখানে লব্ধি বের করছি, এখানে লব্ধি আর ইজিক্যাল টু রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো লব্ধিটা আসছে কত? এইটা না, 128.17 নিউটন, আর থিটাটা হয়েছে এইটা, ঠিক আছে? তার মানে লব্ধিটা হয়েছে এইটা। আমি লব্ধিটা ফাইনালি আমি আঁকি, এই অঙ্কের জন্য লব্ধি হয়েছে এখানে, এই যে লব্ধিটা, এটা হচ্ছে লব্ধি। ভালো করে দেখো, এটা হচ্ছে লব্ধি। এটা লব্ধি, এটার মান হয়েছে তোমার 128.17, এই যে এটা কপি পেস্ট, এই লব্ধির মান হয়েছে 128.17। আর অ্যাঙ্গেল আছে কত? এটার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আছে এই যে 51.8 ডিগ্রি, 51.8 ডিগ্রি, এটাই লব্ধি, ঠিক আছে না? এটাই লব্ধি না? এখন দেখো, আমরা একটা ফ্রেশ চিত্র নিয়ে আসছি, আবার ওইটা একটু কাটাকাটি হয়ে গেছিলো, আমি একটা ফ্রেশ চিত্র নিয়ে আসছি। আমাদের দুইটা অ্যান্সার হয়ে গেছে, একটা হচ্ছে লব্ধির মান, এই যে লব্ধির মান হয়েছে এইটা, আর দিক হয়েছে তোমার এইটা, এই যে এটা দিক, এই আর আছে না, এই অ্যাঙ্গেল, এটা কিন্তু অ্যান্সার। এখানে দুইটা অ্যান্সার হয়ে গেছে, লব্ধির মান এবং দিক। এখন আবার বের করে দূরত্ব বের করবো। দূরত্বটা কোথা থেকে বের করতে বলছে? বৃত্তের কেন্দ্র থেকে, মানে অবস্থান বের করতে হবে, বৃত্তের কেন্দ্র থেকে অবস্থানটা বের করতে হবে। এখন ঘটনা হলো, এই দূরত্বটা আমাদের লব্ধিটা বসাইতে হবে। যেমন এই অঙ্কে আমরা লব্ধিটা বসাইছিলাম, দেখো লব্ধি একবার বসাইছি বি এবং সি এর মাঝখানে, আবার বসাইছি কি দেখো তো, সি এবং ডি এর মাঝখানে, তাই না? তার লব্ধিটা তো যে কোনো জায়গায় বসানো যায়, যে কোনো জায়গায় বসানো যায়, কিন্তু লব্ধিটা কিন্তু এখানে বসানোর সময় আমরা লব্ধি ছিল এই বরাবর, এই বরাবর, কিন্তু লব্ধিটা বসানোর সময় উল্টা করে বসাইছিলাম। দেখো তো উল্টা করে কেন বসাইতেছিলাম? কারণ আমাদের এখানে এক্স এর মান বের করতে হবে, যে এক্স, এক্স একটা অজানা মান, অজানা মান বের করতে গেলে সমীকরণ লাগবে, এই যে সামেশনে মোমেন্ট লাগবে, এই যে মোমেন্টের জিরো লাগবে, জিরো লিখতে হবে। তাহলে যদি ওই আমাদের শর্ত ছিল এরকম, অজানা মান বের করতে গেলে, অজানা মান বের করার নিয়ম হলো, অজানা মান বের করতে গেলে সমীকরণ লাগে, যে কয়টা অজানা মান থাকে ওই কয়টা সমীকরণ লাগবে, তাই না? কিন্তু শর্ত ছিল কি? শর্ত ছিল এই সমীকরণ একটি ব্যবহার করে একটা শর্ত আছে, শর্ত হলো বস্তুটি সাম্য অবস্থায় থাকতে হবে। তার মানে আমরা এখানে এই অজানা মান বের করার সময়, এই যে এক্স বের করার সময় একটা সমীকরণ লাগবে, কিন্তু সমীকরণ ব্যবহার করার শর্ত ছিল বস্তুটি সাম্য অবস্থায় থাকতে হবে। আর সাম্য অবস্থা কীভাবে বানাইছিলাম আমরা? লব্ধিকে উল্টা করে দিলেই সাম্য অবস্থা হয়ে যায়, তাই না? আমরা শিখছিলাম কিন্তু গত ক্লাসে, লব্ধিকে উল্টা করে দিলেই সাম্য অবস্থা হয়ে যাবে। তাহলে এখানে যে আমরা লব্ধিটা বসাইছিলাম, লব্ধিটা ছিল এই দিকে, এই দেখো এইদিকে, লব্ধিটা কিন্তু উপর দিকে বসাইছিলাম, তাই না? এখানেও আমাদের একটা অজানা মান বের করতে হবে, এই দূরত্ব, মনে করি দূরত্বটা কত? এক্স, এই যে লব্ধিটি কেন্দ্র হইতে এক্স মিটার দূরে অবস্থিত, দেখো এই যেখানে ধরছি, মনে করি লব্ধিটি কেন্দ্র হইতে এক্স মিটার দূরত্ব অবস্থিত। তাহলে এখানে তো একটা এক্স ব্যবহার করতে হবে, এক্স বের করতে হবে। এক্স বের করতে হলে কী লাগবে? এটা লাগবে, সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল টু জিরো, এই সমীকরণটা লাগবে। আমি ধরলাম ক্লকওয়াইজ পজিটিভ, সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল টু জিরো, এটা ক্লকওয়াইজ পজিটিভ, এটা লাগবে।
ঠিক আছে, এখন এই সমীকরণ ব্যবহার করার শর্ত কি, বস্তুটি সাম্য অবস্থায় থাকতে হবে। তার মানে এই চিত্রের মধ্যে আমরা একটা লব্ধি বসাবো এবং লব্ধিটারে এইভাবে না, যেভাবে আছে ওইভাবে না, উল্টা করে বসাবো। উল্টা করলে কীরকম হয় দেখাই। হ্যাঁ, লব্ধিটা যদি উল্টা করি, যে লব্ধিটা আছে আমাদের এই লব্ধিটা উল্টা করি, দেখো এই যে এটা হয়েছে, উল্টা করলে এরকম হবে, এরকম হবে না? এটা যদি 51.8 হয়, এইটা হবে 51.8, এই যে উল্টা করলে এটা হবে 51.8। কপি পেস্ট, এই যে 51.8 ডিগ্রি, ঠিক আছে। আর এইটা হবে 128.17। উল্টা করতেছি কেন? আমরা সাম্য অবস্থায় আনার জন্য উল্টা করতেছি। এটা 128.17 নিউটন, ঠিক আছে। তাহলে আমরা লব্ধি যেটা ছিল, লব্ধিটা উল্টা করে বসাই দিছি। তাহলে এটা মুইসা দিই, যেটা মুইসা দিই, এটা তো নাই, এটা আমরা উল্টা করে বসাইছি, ওখানে উল্টা করে বসাই দিছি, লব্ধিটা উল্টা করে বসাই দিলাম। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, আমি লব্ধিটা যেখানে ছিল ওখানে উল্টা করছি, তাই না? কোথায় বসছে দেখো তো, এই চিত্রের উপরে, এখানেই বসাই দিয়েছি আমি, মানে সুবিধার্থে। এখন অনেকের প্রশ্ন হইলো, আমি যেখানে লব্ধিটা বসাইছি এখানে তো এই বৃত্তের বাইরে চলে গেল। যেমন এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমি লব্ধি বসাইছিলাম, লব্ধি কিন্তু বসাইছিলাম এই বারের ভিতরেই, নাকি বাইরে বসাইছিলাম না, এই যেখানে বসাইছিলাম, এখানে বসাইছিলাম লব্ধিটা, এখানে বসাই নাই, ঠিক আছে, এখানে বসাই, কিন্তু এখানে বসাইলেও হবে। আমরা দূরত্বটা এখান থেকে এখান ধরবো, এক্স ধরে নিব, আমরা বাইরে কিন্তু বসাই নাই। ওকে, বাইরে বসাইলেও কিন্তু হবে। বুঝতে পারছো নাকি বিশ্বাস হইতেছে না? তাহলে আমার কইরে দেখাইতে হবে যে বাইরে আমি এক্স বসাই, এই লব্ধিটারে ভিতরে না বসায় বাইরে বসাবো, তাও অঙ্ক হবে। তুমি তাহলে নিজে করে দেখো যে বাইরে বসালে হয় কিনা। তাহলে এই ক্ষেত্রে আমরা বাইরে কেন বসাইলাম, এই যে লব্ধিটাকে কেন বাইরে বসাইলাম? বাইরে বসালাম এই কারণে, কারণ ভিতরে বসাইতে গেলে হিবিজিবি হয়ে যাবে, তাই না? আমি যদি এখানে লব্ধি বসাই, এখানে এটা কি হয়ে যাবে, হিবিজিবি হয়ে যাবে। এই জন্য বাইরে একটা খোলামেলা জায়গায় বসাইছি। কোনো সমস্যা আছে কি? নাকি আমি ভিতরে বসাই দিব? ভিতরে বসালে কিন্তু হিবিজিবি হয়ে যাবে চিত্রটা, ঠিক আছে। আচ্ছা, এখন এই লব্ধিটা একটা অ্যাঙ্গেল আছে, আমরা এখন মুভমেন্ট করব। মুভমেন্ট করার ক্ষেত্রে এখানে আমি বলছিলাম অঙ্ক করার ক্ষেত্রে যে কোনো বিন্দুতে মুভমেন্ট নেওয়া যাবে, এতে নেওয়া যাবে, বিতে নেওয়া যাবে, সিতে নেওয়া যাবে, ডিতে নেওয়া যাবে, ঠিক আছে। এখানেও তুমি যে কোনো জায়গায় মুভমেন্ট নিতে পারো, তোমার স্বাধীনতা আছে, কিন্তু দূরত্ব বের করতে সমস্যা হবে। এখানে যেমন সবগুলো দূরত্বের সাথে আমি যদি এখানে মুভমেন্ট নেই, তুমি যদি বলো না আমি এখানে মুভমেন্ট নেবো যেখানে, তাহলে কিন্তু হবে না। এই যে আমি এখানে মুভমেন্ট নিতে পারবো ইচ্ছা করলে, আমি যদি বলি এই বিন্দুতে মুভমেন্ট নাও, তাহলে হবে? হবে না, এখানে হবে না। কারণ এখান থেকে এই বলগুলোর দূরত্ব কত জানা আছে কি? এইখান থেকে এই বলের দূরত্ব কত, এই বলের দূরত্ব কত জানা নাই, এই বলের দূরত্ব। তাহলে আমাদের ওখানে কেন নিতে যাবো যেখানে আমার নিলে অসুবিধা হবে? আমি বলছি যে কোনো জায়গায় নেওয়া যাবে, তার মানে তো এই না যে এমন এক জায়গায় নিলাম যেখানে আমার বের করতে সমস্যা হচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা মুভমেন্ট কোন বিন্দুতে নিব, কোথায় নিলে সুবিধা? এখানে নেই, এই বিন্দুতে নেই, এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে নিলেও তো দূরত্ব বের করতে সমস্যা হচ্ছে, ঠিক আছে। তাহলে কোথায় নিলে ভালো হয়? এখানে নিব, এখানে এখানে নেব, যে এই বিন্দুতে, এই বিন্দুতে নিলে দূরত্ব বের করতে সমস্যা হবে, কারণ এই 50 জন দূরত্ব কত হবে, 150 জন দূরত্ব হবে, এখানে দূরত্ব কত হবে, এখানে দূরত্ব কত জানি না, তাই না? তাহলে এখানে এক এক অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম ফিক্সড, যে এখানে আমি যে কোনো জায়গায় মোমেন্ট নিতে পারতাম, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এই ও বিন্দুতে মোমেন্ট নিলেই তোমার সব মান বেরিয়ে যাবে। এই যে ও বিন্দুতে মোমেন্ট নিতে হবে, ও বিন্দুতে মোমেন্ট নিতে হবে। অনেকে ভুল বুঝতে পারো যে বৃত্তের কেন্দ্র ও বিন্দু, যেহেতু অ্যান্সারটা কেন্দ্রে চাইছে, এই যে কেন্দ্র হইতে চাইছে, সুতরাং কেন্দ্রে মোমেন্ট নিতে হবে, এটা কিন্তু কোনো নিয়ম না। অ্যান্সার কেন্দ্র হইতে চাইছে, কেন্দ্র হইতে চাইছে, যে কেন্দ্র হইতে হওয়ার দূরত্ব কত, তাই না? দেখো তো, এই যে কেন্দ্র হইতে হওয়ার দূরত্ব কত, এই যে কেন্দ্র হইতে, কেন্দ্র হইতে দূরত্ব চাইছে মানে কি কেন্দ্রে মোমেন্ট নিতে হবে তা না।
আমরা কেন্দ্রে মোমেন্ট নিতেছি আমাদের সুবিধার জন্য, যদি অন্য কোথাও নেওয়ার সুযোগ থাকতো আমরা নিতাম। তাহলে অ্যান্সার কেন্দ্র থেকে চাওয়া মানে কি কেন্দ্রে মোমেন্ট নিতে কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো কেন্দ্রে আমরা ডিসিশন নিচ্ছি আমরা কেন্দ্রে মোমেন্ট নেব, তাহলে মোমেন্টের এখানে আমি লিখে দিলাম বসো মোমেন্ট অ্যাট ও ইজ ইকুয়াল টু 0, আর আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। তাহলে আমরা ডিসিশন নিলাম যে ও বিন্দুতে মোমেন্ট নিতে হবে, সামেশন অফ মোমেন্ট অ্যাট ও ক্লকওয়াইজ পজিটিভ ইজ ইকুয়াল টু 0, ওকে। আচ্ছা তাহলে আমরা মোমেন্ট নেব কোথায়, ও বিন্দুতে। আচ্ছা বলো দেখি এই 80 নিউটনের জন্য ও বিন্দু যদি মোমেন্ট নেই 80 নিউটনের জন্য দূরত্ব কত হবে? ব্যাসার্ধ কত জানা ছিল? ব্যাস হচ্ছে 60 মিলিমিটার, ব্যাসার্ধ কত 30 মিলিমিটার, তাহলে ও বিন্দু থেকে এটার দূরত্ব হবে ব্যাসার্ধ, কারণ এটাই 90 ডিগ্রি কোণে। তুমি যদি না বুঝতে পারো আমি আবার বোঝাইতেছি। ধরো এই যে 80 নিউটনের জন্য লাইন অফ অ্যাকশন টানো, এটা লাইন না, তাহলে ও বিন্দু থেকে দূরত্ব কোনটা হবে? এখান থেকে এই পর্যন্ত নাকি এখান থেকে এই পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধটাই হবে দূরত্ব। তাহলে 80 নিউটনের জন্য দূরত্ব কত হবে? ব্যাসার্ধ। আচ্ছা বলো দেখি এই 150-এর জন্য দূরত্ব কত হবে? এইটা নাকি এইটা? এইটা হবে দূরত্ব, ব্যাসার্ধ, ঠিক আছে। আমি যদি বলি এই 50-এর জন্য দূরত্ব কত হবে? এই 50-এর জন্য দূরত্ব হবে এইটা নাকি এই যেইটা, এই যেইটা ব্যাসার্ধ। আমি যদি বলি এই 100-এর জন্য দূরত্ব কত হবে? এটা দূরত্ব কত হবে? এইটা, এই যেটা হবে এইটা। 100 জনের দূরত্ব হবে কত? ব্যাসার্ধ। কিন্তু একটা জিনিস হলো 100 নিউটন তো আর কোনাকুনি আছে। 100 নিউটন কত জানি ছিল, কত কোনাকুনি ছিল জানো? এই যেটা, এটা 45 ডিগ্রি কোনাকুনি ছিল না যেটা, এই যেটা 45 ডিগ্রি আমরা যখন করলাম, যখন এই যে লব্ধির মান বের করলাম 45 ডিগ্রি কোনাকুনি আছে, এটা কোনাকুনি আছে। আমি বলছি যে যদি কোনো বল কোনাকুনি থাকে প্রথমে তাকে কি করতে হবে? দুইটা অপাংশে ভাগ করতে হবে, তাই না? তাহলে 100 নিউটন যদি আমি মোমেন্ট নেই ও বিন্দুতে, দুইটা অপাংশে ভাগ করতে হবে। কিন্তু মনে রাখবা কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে ব্যতিক্রম হয়। যেমন 100 নিউটনের জন্য যদি মোমেন্ট নেই কোনাকুনিতে যদি ভাগ করি, এটাকে দুইটা অংশে ভাগ করি, তখন মোমেন্ট নিতে আরো জটিল হয়ে যাবে। আমি যদি 100 নিউটনটা যদি ভাগ করি মানে অংশে বিভক্ত করি, তার দুইটা অংশ হবে, তখন যদি আমি মোমেন্ট নেই তাহলে আরো জটিল হয়ে যাবে। এটা যে অবস্থায় আছে, এই যে 100 নিউটন যে অবস্থায় আছে ওই অবস্থায় যদি মোমেন্ট নেই, তাহলে এই যে স্পর্শক আকার আছে 100 নিউটনটা বলে স্পর্শক আকারে আছে, আর স্পর্শকের সাথে এটা কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি। তার মানে এইটাই লম্ব দূরত্ব। তার মানে এই 100 নিউটন যদি আমি সোজা করি মানে উপাংশে ভাগ করি, তাহলে আমাদের কিন্তু ঝামেলা হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা আমরা পাচ্ছি যে যদি কোনো কোনাকুনি বল থাকে, যদি কোনো কোনাকুনি বল থাকে তাকে উপাংশে ভাগ করার কোনো দরকার নেই। যদি কোনো কোনাকুনি বল থাকে তাকে উপাংশে ভাগ করার কোনো দরকার নেই, ঠিক আছে। কিন্তু আমরা লব্ধির মান বের করার সময় কিন্তু এটার উপাংশে ভাগ করছি। লব্ধির মান বের করার সময় উপাংশে ভাগ করবা, কিন্তু এই বৃত্তের অঙ্কের ক্ষেত্রে যদি সেন্টারে মোমেন্ট নিতে হয় বা কেন্দ্রে মোমেন্ট নিতে হয়, তখন কোনো বলকেই উপাংশে ভাগ করার দরকার নেই। অ্যাঙ্গেলে থাকলেও তাকে উপাংশে ভাগ করার দরকার নেই। তাহলে আমরা এখানে মোমেন্ট নিলে এই 100 নিউটনের জন্য দূরত্ব হবে ব্যাসার্ধ মানে 30, এই 80 নিউটনের জন্য দূরত্ব হবে ব্যাসার্ধ 30, এই 50 নিউটনের জন্য ব্যাসার্ধ 30, আর 150-এর জন্য দূরত্ব হবে ব্যাসার্ধ 30, ঠিক আছে। আর এই 128.17 এইটার দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। এটার দূরত্ব এক্স ধরতে হবে। এই যে 128.17-এর জন্য দূরত্ব হবে কত? এক্স। ওইটাই আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি দূরত্ব ধরে নেই, মনে করি এটার জন্য দূরত্ব হয়েছে সেন্টার থেকে, এই সেন্টার থেকে এই যে সোজা 90 ডিগ্রি দূরত্ব ধরে নিব আমরা। আমরা এমন একটা দূরত্ব ধরে নিব যেটা 90 ডিগ্রি, নাকি এটা ধরবা? এটা ধরলে তো কম দূরত্ব হয় না। কম দূরত্ব কোনটা হয় দেখো? এই বলের জন্য কম দূরত্ব কোনটা হয়? এইটা না কোনটা হয়? 90 ডিগ্রি দূরত্বটাই আমরা ধরে নিব। আমাদের যেহেতু ধরতে হবে এই 90 ডিগ্রি দূরত্বটা ধরে নিলাম, এবং এই দূরত্বের মান ধরলাম আমি এক্স। এটার মান কত ধরলাম? এক্স। এক্স মিটার।
এটা ধরে নিয়েছি আমরা এক্স, মানে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এক্স। এই এক্স এর মানটাই তোমার বের করতে হবে, এক্স এর মানটাই বের করতে হবে। ওকে, তাহলে এখন আমরা সেন্টারে মোমেন্ট নিতে পারি। ও তাহলে 128 জন্য যে অ্যাঙ্গেলটা কাজে লাগবে না? না, কাজে লাগবে না। এখানে যেমন এই 100 জন্য অ্যাঙ্গেল 45 ডিগ্রি কাজে লাগে নাই, এইটার আমরা উপাংশে ভাগ করব না, এটা ডাইরেক্ট আমরা দূরত্ব এক্স ধরে ফেলছি। তাহলে এখন আমরা মোমেন্ট নেওয়া শুরু করি। মোমেন্ট নিতেছি আমি, একটু নেই, এটা সবার সাথে সাথে নেই, বা প্রথমে 80 নিউটন দূরত্ব হবে, 80টা হবে -80, একটু দেরি হবে, আমি একটু লিখতেছি। 80 ইন্টু কত? 30, 80 ইন্টু 30, এই 100 প্লাস হবে, প্লাস 100 ইন্টু 30, 100 ইন্টু 30, তারপরে এই 50টা, এই যে এটা 50 মাইনাস 50 ইন্টু 30, তারপরে সেই যে 150, এই যে দাগের নিচে যেটা পড়ছে 150, এইটা দাগের নিচে পড়ছে না, এটা প্লাস 150 ইন্টু 30, প্লাস 150 ইন্টু 30, আরেকটা বলা সেই যে 128.17, এটা মাইনাস 128.17 ইন্টু তোমার এক্স ইজ ইকাল টু 0। ঠিক আছে, মোমেন্ট না দেখো, এটা কিন্তু 80, এটা 50 না, এটা 80, 80 ইন্টু 30, 100 ইন্টু 30, 50 ইন্টু 30, 150 ইন্টু 30, আর 128.17 ইন্টু এক্স। এখান থেকে এক্স এর একটা মান আসবে, সুতরাং এক্স ইজ ইকাল টু আসবে তোমার 28 পয়েন্ট প্লাস 28.08, 28.08 মিটার। ঠিক আছে, তার মানে এক্স এর মানটা এত দূরে না, এই যে লব্ধিটা আমরা যেখানে বসাইছি আসলে এত দূরে হবে না, এটা কত দূরে হবে? 28.08। তার মানে এই বিন্দু থেকে আমি যদি কারেকশন করি তাহলে লব্ধিটা হবে এখানে, আমি একটু দেখাই তোমাদের। লব্ধিটা হবে তোমার এখানে, এই লব্ধিটা আছে এখানে, এই যেখানে আছে, এই যেখানে আছে লব্ধিটা, আসলে আসলে এখানে আছে, এই যে এই দাগ বরাবর আছে লব্ধিটা। তার মানে এখান থেকে 28 দূরে, এই যে এখান থেকে 28 দূরে, এখান থেকে 28 দূরে। ঠিক আছে, আচ্ছা আমাদের পজিটিভ ছিল কোন দিকে বলো দেখি? এই যে ও বিন্দু থেকে যে পাশে এক্স ধরা হয়েছে ওই দিকে হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, আর এইটা হচ্ছে কি নেগেটিভ। ও বিন্দু থেকে ওই উপরের দিকে যেদিকে এক্স ধরা হয়েছে ওই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। আমাদের রেজাল্ট কি আসছে? পজিটিভ, পজিটিভ না? সুতরাং এখানে দিক দেখাইতে হবে কিভাবে? দিকটা দেখাও, এত মিটার। ও বিন্দুর এখানে লিখতে হবে, ও বিন্দুর যে পাশে এক্স ধরা হয়েছে ওই পাশেই লিখতে হবে কি, ও বিন্দুর যে পাশে এক্স ধরা হয়েছে লব্ধি ওই পাশেই অবস্থিত। আমি বাংলায় বলতেছি, তোমরা লিখে নাও যে ও বিন্দুর যে পাশে এক্স ধরা হয়েছে, মানে এই পাশে ধরা হয়েছে উপরের পাশে, তাই না? লব্ধি ওই পাশেই অবস্থিত, ওই পাশে 28.08 মিটার দূরে অবস্থিত। বুঝছো জিনিসটা? ওকে, আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো, আমাদের যে অঙ্ক করছে, আমরা যে অঙ্ক করছি যেখানে, এই যে অঙ্কটা দেখো, এই অঙ্কটা খেয়াল করো, লব্ধিটা কোথায় ধরছে? এই পাশে ধরছে, এই যে দেখো লব্ধি কোথায় ধরছে, এই যে লব্ধিটা, এই যে লব্ধিটা 28.55, এটা কোথায় ধরছে? ওই উপরের পাশে না ধরে, এখানে না ধরে ধরছে কোন পাশে? এই পাশে ধরছে। ঠিক আছে, এই জন্য অ্যান্সারটা কি আসছে? নেগেটিভ আসছে। দেখো এই যে
মাইনাস 28.08 মিলিমিটার, এই যেটা আসছে না এক্স এর মান। আর আমরা এই অঙ্কের ক্ষেত্রে পজিটিভ ধরছি কোন দিকে, এই দিকে হচ্ছে পজিটিভ। মানে পজিটিভ ধরার নিয়ম কি, যে পাশে এক্স থাকবে ওই পাশে পজিটিভ ধরতে হবে। তাহলে এদিকে পজিটিভ আর এই দিকে হচ্ছে কি নেগেটিভ। যে অঙ্কটা করা আছে ওইটার কথা বলতেছি। এই পাশে যে পাশে এক্স ধরছে ওই পাশে পজিটিভ, এই যে এক্স ধরছে কোন পাশে, এই পাশে পজিটিভ ওই পাশে নেগেটিভ। আচ্ছা আমাদের অ্যান্সার কি আসছে নেগেটিভ, এটা পজিটিভ করছি। পজিটিভ করে ডিরেকশনটা কি লিখছি একটু দেখো তো খেয়াল করে। ও বিন্দুর যে পাশে এক্স ধরা হয়েছে তার বিপরীত পাশে, তার মানে ও বিন্দুর এই পাশে এক্স ধরা হয়েছিল কিন্তু এই পাশে না, হবে ওই পাশে। তার মানে লব্ধিটা, এই লব্ধিটা, এই যে লব্ধিটা আছে এই লব্ধিটা এখানে হবে না, এই লব্ধিটা হবে এখানে, এই যেখানে। ঠিক আছে, এই পাশে হবে না ওই পাশে হবে, যে পাশে এক্স ধরা হয়েছে এই পাশে না হয় অপর পাশে হবে। বুঝাইতে পারছি তোমাদের অঙ্কটা? আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো পার্ট বুঝতে সমস্যা হয় তাহলে বারবার দেখো, আমি বারবার বলার চাইতে তুমি একটু ভিডিওটা টেনে টেনে দেখো, তাহলে বুঝতে পারবে তুমি। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমরা এখন পরের অঙ্কে চলে যাব। আমরা এখানে এই অঙ্কটা করব। আমি একটা চিত্র এখান থেকে এখানে এঁকে ফেলছি। আমরা অঙ্কটা পড়ার আগে আমরা এই চিত্রটা আসলে কি আছে এখানে এটা একটু বুঝে নিই, তাহলে অঙ্কটা আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো দুইটা চাকা আছে, এই ভিতরে একটা চাকা আছে যেটা, আর বাইরের একটা চাকা আছে। চাকা না বলে এখানে বলা যায় পুলি। এই পুলির উপরে তোমরা দেখো না এরকম চাকা থাকে, এই যে আমি দেখাই, ধরো এরকম চাকা আছে, মাঝখানে কোনো ইয়ে আছে, এই চাকার উপরে আমি বেল্ট দিলাম টানা, সরি, এই চাকার উপরে আমি বেল্ট দিলাম, এই যে বেল্ট। এরকম থাকে না রাইস মিলে দুইটা চাকা থাকে যেরকম দেখো, যেরকম এরকম বেল্ট দেখো না, বেল্ট সিস্টেম। এই যেটারে এখান থেকে এখানে নিলাম আমি মনে করি। আমি আমি একটু একটু বিরতি, আমি একটু ভিডিওটা বন্ধ করে আমি একা দেখাইতেছি তোমাদের। তোমরা এরকম সিস্টেম দেখো নাই, যে এখানে একটা পুলি আছে বা চাকা আছে, এই যে চাকার মাঝখানে একটা সেন্টার আছে, এখানে মাঝখানে একটা সেন্টার আছে, আর এটা কিন্তু একটা চামড়ার বেল্ট। এই যে পুলির উপর দিয়ে একটা চামড়ার বেল্ট জড়ানো আছে, ঠিক আছে। এখন এই বড় পুলিটা যদি এদিক ঘুরে তাহলে বেল্টের টানে ছোট পুলিটাও ওই দিকে ঘুরবে। তার মানে রেখেছি পুলি বেল্ট সিস্টেম, পুলি এবং বেল্ট সিস্টেম, ঠিক আছে, বুঝছো তো? এখানে এই চিত্রের মধ্যে দুইটা পুলি আছে আর দুইটা বেল্ট আছে। একটা পুলি হয়েছে তোমার এই যে এটা, এই যে বড়টা বাইরেরটা, এটার সাথে একটা বেল্ট আছে, এই যে একটা বেল্ট, এই একটা বেল্ট। এই বেল্টের মধ্যে একটা বল কাজ করবে না, এই বেল্টের মধ্যে একটা বল কাজ করবে যেরকম, এই বেল্টের মধ্যে একটা বল কাজ করবে। এই জাস্ট এইটুকু নাই, এই যে অংশটুকু নাই, এই যে। তাহলে একটা এই বেল্টের মধ্যে একটা বল 200 নিউটন, আর এই বলটা একটু লুজ পড়বে, কারণ দেখবা তুমি রাইস মিলে যে বেল্ট পুলি সিস্টেম থাকে, বেল্টের এক পাশে টান টান থাকে আর এক পাশে লুজ থাকে। এই বেল্টের মধ্যে টান পড়তেছে কত, 200 নিউটন। এই বেল্টের মধ্যে টান পড়তেছে কত, একই বেল্ট কিন্তু এই পাশে টান বেশি পড়বে, এই পাশে টান কম পড়বে, কারণ এটা তো ঘুরতেছে এইদিকে, এদিকগুলো এদিকে টান বেশি পড়বে, টান টান হয়ে যাবে, আর এইদিকে লুজ হয়ে যাবে। তাহলে এখানে এই বেল্টের মধ্যে টান কত 200, আর এই বেল্টের মধ্যে টান কত 150। আর এই বেল্টের এই পুলির ব্যাসার্ধ হচ্ছে 200 মিলিমিটার, এই যে এখানে 200 মিলিমিটার দেখো, এই যে এই 200 মিলিমিটার হচ্ছে তার ব্যাসার্ধ, ঠিক আছে। আর একটা পুলি আছে ভিতরের পুলিটা, এই পুলির ব্যাসার্ধ আবার কত 100 মিলিমিটার, এই যে এই মাপটা দেখো, এই 100 মিলিমিটার, এখান থেকে এটার মাপ হয়েছে 100 মিলিমিটার। এখানে দুটো বেল্ট আছে, একটা বেল্টের টান দেওয়া আছে 160 নিউটন, একটা বেল্টের টান দেওয়া আছে 160 নিউটন। এই বেল্টের টানটা বের করতে বলছে তোমার, এই টিটা দেওয়া নেই, ঠিক আছে। এখন আমরা একটা অঙ্কটা পড়তে পারি, আমার মনে হয় পড়লে অঙ্কটা বোঝা যাবে। এখন দুইটা পুলি আছে, যে একটা পুলি, দুইটি পুলিকে বেল্টের সাহায্যে সংযুক্ত করা আছে, বেল্টের সাহায্যে সংযুক্ত করা আছে। যদি বলগুলি লব্ধি আর, এই যে কয়টা বল, একটা দুইটা তিনটা চারটা বল, চারটা বলের লব্ধি হয়েছে আর,
এবং আর এর অবস্থান কোথায়? এই সেন্টারে। আগের অঙ্কে এই লব্ধির অবস্থানটা ছিল কোথায়? বাইরে। এই যে দেখো সেন্টার থেকে দূরে, 28 দূরে। কিন্তু এই অঙ্কে লব্ধিটা কোথায় আছে? অঙ্কে বলে দিছে কোথায় আছে, একদম সেন্টারে আছে লব্ধিটা। লব্ধি কিভাবে সেন্টার আছে এটা তোমার দরকার নেই, মানে বলে দিছে লব্ধিটা কোথায় আছে, এই সেন্টারে আছে। ঠিক আছে। লব্ধি আর কেন্দ্র ও বিন্দু দিয়ে যায়, মানে এই কেন্দ্র যে ও বিন্দু, এই বিন্দুর উপর দিয়ে লব্ধি আছে। তাহলে বেল্টের টানা বল টি, এই টিটা বের করতে বলছে। টি লব্ধি আর, মানে সেন্টারে একটা লব্ধি আছে, লব্ধি বের করতে বলছে। ঠিক আছে। এবং এক্স অক্ষের সাথে লব্ধির কোণের মান বাহির করা হয়, এবং এক্স অক্ষের সাথে লব্ধির কোণ কত। তার মানে এখানে যে একটা লব্ধি আছে, লব্ধিটা আমি বসাই দিই। হ্যাঁ, আচ্ছা লব্ধি বসাই দিলাম। এই দেখো লব্ধিটা মনে করি যে সেন্টারে এখানেই আছে, এইটাই লব্ধি। এই লাল যেটা দেখতেছে না, এইটাই লব্ধি। এটাই লব্ধি, যে লাল যেটা দেখতেছ এটাই লব্ধি। ঠিক আছে। এই লব্ধির মান বের করতে বলছে, আর এর মান। এই আটটা মনে করে এইদিকে আছে, এই যে আটটা এইদিকে আছে ধরলাম আর কি, কারণ এখানে তো আমি জানি না লব্ধিটা কোন দিকে আছে, বলে নাই তো, তাই না। এই লব্ধি আর লব্ধিটা এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এই অ্যাঙ্গেলটা কত বের করতে বলছে। লব্ধিটা এক্স অক্ষের সহিত একটা অ্যাঙ্গেল আছে, দেখো এই যে অ্যাঙ্গেলটা দিলাম আমি থিটা, এই থিটার মান বের করতে বলছে, এই অ্যাঙ্গেল থিটা বের করতে বলছে। ওকে, বুঝতেছ? আচ্ছা, তাহলে আমি কাজ করি, এই চিত্রটা আমি রেখে দিই বোঝার সুবিধার্থে। এটা লাগবে আমাদের। মোটামুটি অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে আমাদের। এই কর্নারে রেখে দিলাম, আমরা বাকি অঙ্কটা করি এখন। আচ্ছা, প্রথমে আমরা ইসের মান, টি এর মান বের করবো। এই যে এটার মান, টি এর মান বের করবো। আমি একটা ফ্রেশ চিত্র নিয়ে আসি এখান থেকে, ফ্রেশ চিত্র নিয়ে আসলাম, কপি পেস্ট। আমি টি এর মান বের করব, তাই না। টি এর মান, এই টি এর মান বের করব। টি একটা অজানা মান, তাই না। অজানা মান বের করতে কি লাগে বলো দেখি, আমি একটু লিখছিলাম এখানে, দেখো অজানা মান বের করতে সমীকরণ লাগে। অজানা মান বের করতে সমীকরণ লাগে। যে কয়টা অজানা মান থাকবে ঠিক ওই কয়টা সমীকরণ লাগবে, তাই না। যে কয়টা থাকবে ওই কয়টা সমীকরণ লাগবে। তাহলে এখানে যে অজানা মান আছে, এই অজানা মান টি, এটা বের করতে একটা সমীকরণ লাগবে। সমীকরণ কয়টা আছে আমাদের দেখো তো, সমীকরণ কয়টা আছে? সমীকরণ আছে কয়টা আমাদের? সমীকরণ আছে তিনটা। একটা সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0, সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল টু 0। তিনটা সমীকরণ আছে। কিন্তু নিয়ম হয়েছে যে কটা অজানা মান থাকবে ওই কটা সমীকরণ লাগবে। লেখা আছে দেখো, যে কটা অজানা মান থাকবে ঠিক ওই কটাই সমীকরণ লাগবে। তাহলে আমাদের তিনটা সমীকরণ আছে, একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে একটা কাজে লাগবে। এই টি এর মান বের করতে একটা ব্যবহার করবো আমরা। ঠিক আছে। এখানে একটা কোনটা ব্যবহার করা যায়, কোনটা ব্যবহার করা যায়? আমি অঙ্কটা যেহেতু আমি যদি বড় করি, বোঝাইতে থাকি, অনেকক্ষণ বোঝানো যাবে কিন্তু প্যাচ লেগে যাবে। আমি অঙ্কটা করে ফেলি, তাই না। আমি ডিসিশন দিয়ে দিই তোমাদের। ডিসিশনটা হয়েছে এটি এর মান বের করার জন্য প্রথমের দিকে তোমাদের ডিসিশনটা নিতে খুবই কষ্ট হবে যে আমি কোন সমীকরণ ব্যবহার করব, তাই না। কিন্তু অভিজ্ঞতা হয়ে গেলে তুমি নিজেই বুঝবা যে সমীকরণ, তোমার এটি এর মান বের করার জন্য সমীকরণটা কোনটা লাগবে ওইটা তুমি বের করে বুঝতে পারবা। এইটি এর মান বের করার জন্য আমাদের মোমেন্টের সমীকরণ লাগবে। কোনটা? এই যে মোমেন্টেরটা, এই যেটা লাগবে, সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল টু 0, এটা লাগবে। তাহলে আমরা মোমেন্ট নিব, মোমেন্ট নিয়ে টি এর মান বের করব। ঠিক আছে। এখন আমি মোমেন্ট কোথায় নিব, একটা ঝামেলা। মোমেন্ট তো সব বিন্দুতে নেওয়া যাবে, তাই না। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা কৌশল প্রয়োগ করব। কৌশলটা হইল, এই যে চিত্রটা দেখো, আমি যদি এই সেন্টারে মোমেন্ট নিয়ে নেই, সেন্টার মোমেন্ট নেই, আমরা এর আগের অঙ্কে বৃত্তের অঙ্কের ক্ষেত্রে সেন্টারে মোমেন্ট নিলে কিন্তু সবগুলোর জন্য দূরত্ব ব্যাসার্ধ হয়। এই বলের জন্য দূরত্ব ব্যাসার্ধ, এই বলের জন্য দূরত্ব ব্যাসার্ধ, এই বলের জন্য দূরত্ব ব্যাসার্ধ, এই বলের জন্য দূরত্ব ব্যাসার্ধ। তো সেন্টারে মোমেন্ট নিতে গেলে, সেন্টারে মোমেন্ট নিলে এই বৃত্তের ক্ষেত্রে আমরা এটা বুঝছি না,
বৃত্তের ক্ষেত্রে যদি সেন্টারে মোমেন্ট নেই তাহলে ব্যাসার্ধ এটা হচ্ছে দূরত্ব, এবং যদি কোনো বল অ্যাঙ্গেলে থাকে তাকে আমরা সোজা করব না, ডাইরেক্ট মোমেন্ট নিব। তাহলে বৃত্তের ক্ষেত্রে এই সুবিধাটা আছে না? তাহলে এটা তো বৃত্তাকার, এই পুলিটা বৃত্তাকার, তাই না? তাহলে আমরা যদি সেন্টারে মোমেন্ট নেই, সেন্টারে মোমেন্ট নিলে আমাদের কি হবে, ই হয়ে যাবে, মানে আমরা দূরত্বগুলো পেয়ে যাব। যেমন 160-এর জন্য দূরত্ব কত হবে বলো দেখি? 160টা কোন পুলিতে আছে? ছোটো পুলিতে না? ছোটো পুলির ব্যাসার্ধ কত? 100 মিলিমিটার। এই টি এর জন্য দূরত্ব কত হবে? 100 মিলিমিটার ব্যাসার্ধ। যদিও টিটা অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 160 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা তো সোজা উপাংশে ভাগ করার দরকার নাই, কারণ আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে এইটা স্পর্শক আকারে আছে, ছোট বৃত্তের এই যে ভিতরে যে ছোট বৃত্তের সাথে এটা স্পর্শক আকারে আছে, আর স্পর্শকটা 90 ডিগ্রি কোণ থাকে ব্যাসার্ধের সাথে। তাহলে ব্যাসার্ধটা হয়েছে দূরত্ব। তাহলে 200-র জন্য দূরত্ব কত? ব্যাসার্ধ কত? বড় বৃত্তের ব্যাসার্ধ কত? 200। আর এই 150-এর জন্য দূরত্ব হবে কত? 200। তাহলে এই চিত্রের মধ্যে আমরা কি করব? মোমেন্ট নিব। তাহলে মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্ট এট ও, কোথায় নিব? ও বিন্দুতে। সামেশন অফ মোমেন্ট এট ও ইজ ইকাল টু 0। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। এখন সমস্যা হয়েছে, এই সামেশন অফ মোমেন্ট এট ও ইজ ইকাল টু 0 লেখছো তুমি, তাই না? আমাদের এখানে শর্ত ছিল কি? এই যে এইটা হচ্ছে সাম্য অবস্থার সমীকরণ, দেখো সাম্য অবস্থা না, বা স্থির অবস্থা। এই সমীকরণটি তিনটি ব্যবহার করার জন্য কি শর্তটি হলো বস্তু সাম্য অবস্থায় থাকতে হবে, সাম্য অবস্থায় না থাকলে হবে না। কিন্তু আমরা যে অঙ্ক করতেছি এই অঙ্কটা সাম্য অবস্থায় নাই। কীভাবে বুঝলাম নাই? কারণ বলছে লব্ধি আছে, লব্ধির মান দেয় নাই, লব্ধি আছে, দেখো এই যে লব্ধি আর লব্ধি আছে। যদি কোনো অঙ্কে কোনো বস্তুর লব্ধি থাকে তাহলে সাম্য অবস্থায় নাই। তাহলে সাম্য অবস্থায় না থাকলে এই সমীকরণ ব্যবহার করতে তুমি পারবা না। কিন্তু উপায় আছে তো, সাম্য অবস্থা করে ফেলো, লব্ধিটা যেদিকে আছে ঠিক উল্টা করে বসাই দাও। লব্ধিটা যেদিকে আছে আমি উল্টা করে বসাই দিলাম, দেখো এই যে বসাই দিয়েছি লব্ধিটা নিচের দিকে ছিল। আচ্ছা নিচের দিকে ছিল তুমি কেমনে বুঝলা? আসলে আমরা জানি না লব্ধিটা কোন দিকে আছে, আসলে আমরা জানি না লব্ধিটা ঠিক কোন দিকে আছে। যদি নিচের দিকে থাকে উল্টা করলে উপর দিকে হবে, যদি উপর দিকে থাকে উল্টা করলে নিচের দিকে হবে। তো আমরা ধরছি লব্ধিটা নিচের দিকে আছে, আমরা উল্টা করলে যাবে উপর দিকে। ঠিক আছে, এখন আমরা মোমেন্ট নিতে পারবো তো? এখন সাম্য অবস্থায় আসছে না? আমরা যে কোনো লব্ধিটা যদি উল্টা করি তাহলে এটাই সাম্য অবস্থায় চলে আসে, স্থির অবস্থায়, তাহলে আমরা এখন মোমেন্ট নিতে পারবো। কিন্তু মজার জিনিস হলো কি জানো, এখানে যদি মোমেন্ট নেই লব্ধিটা কিন্তু বাদ চলে যাবে, কারণ এই বিন্দুর পরেই চলে যাবে লব্ধিটা। আমরা জানি যে বিন্দুতে মোমেন্ট নিব ওই বিন্দুতে যদি কোনো বল থাকে ওই বলটা মোমেন্টের জন্য বাদ যাবে। তাই করছি না? এই যে এখানে খেয়াল করে দেখো, আমরা যখন এটার জন্য মোমেন্ট নিছি, বি বিন্দুতে মোমেন্ট নিছি, এই যে বি বিন্দুতে, তখন এই বি বিন্দুর বলটা কত? এই যে 1500 নিউটনটাকে বাদ চলে গেছে না? বি বিন্দুর মধ্যেই আছে। ঠিক অনুরূপভাবে এখানে আমি যদি সেন্টারে মোমেন্ট নেই, এই সেন্টারেই লব্ধিটা আছে, তাই না? তাহলে এটা তো বাদ চলে যাবে। তাহলে এটা কষ্ট করে বসানোর দরকার কি? কোনো দরকার আছে এই লব্ধিটা বসানোর? এখানে বসে আবার উল্টা করা, কিংবা কোন দিকে আছে কোন দিকে উল্টা করবো চিন্তা করার দরকার আছে? কারণ আমরা জানি এখানে এই সেন্টারেই লব্ধিটা আছে এবং ওখানে আমরা মোমেন্ট নিতেছি। সুতরাং ওই সেন্টারে যে লব্ধিটা আছে এটা উল্টা করে বসালেও যে কথা, সোজা করে বসালেও যে কথা, কোনাকুনি বসালে একই কথা, যেভাবে ইচ্ছা ওভাবে বসাও না কোনো লাভ নাই কোনো। এখানে এই সেন্টারের মধ্যে তুমি 10,000 নিউটন বলও বসাই দাও, তাও কোনো সমস্যা নেই, কারণ ওটা মুভমেন্টের সময় এটা বাদ চলে যাবে। ওকে, তাহলে আমরা মোমেন্ট এট ও ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? আমরা ওই বিন্দুতে মোমেন্ট নিতেছি, প্রথমে নেই দেখো 160-এর জন্য, বা মাইনাস 160, এই যে এটা 160, এটা কিন্তু উপাংশে ভাগ করা দরকার না। 160 ইন্টু ব্যাসার্ধ হয়েছে কত? 100, মাইনাস প্লাস টি ইন্টু 100, এটা 150 মাইনাস 150 ইন্টু ব্যাসার্ধ কত? এটা কিন্তু 150টা কিন্তু বড় বৃত্তের মধ্যে, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কত? 200। আর এই 200, এই যে 200 প্লাস 200টা কিন্তু বড় বৃত্তে, তাই না?
এই 200টা কিন্তু বড় বৃত্তে, তাহলে 200 জন্য দূরত্ব কত হবে? ব্যাসার্ধ কত? 200, ব্যাসার্ধ 200 ইজিক্যাল টু 0। এখান থেকে তোমার টি এর মান চলে আসবে। টি এর মান আসছে তোমার 60 নিউটন, 60 নিউটন, এবং এটা এই যে এইভাবে আছে 30 ডিগ্রি কোণে। অ্যান্সার আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে, টি এর মান 60 নিউটন 30 ডিগ্রি কোণে। ওকে, আচ্ছা তাহলে আমরা মুছে দিই, টি এর মান চলে আসছে 60 নিউটন, মুছে দিই। এখানে করা আছে দেখো, এই যে 60 নিউটন, এই যে এটা। তাহলে আমরা এই অঙ্কে টি এর মান পেয়ে গেছি, এই যে টি সমান সমান 60 নিউটন। ঠিক আছে, এখন আমার বাকিগুলো করব। আমরা এখন এই লব্ধির মান বের করব, এই যে আর এর মান বের করব, আর এবং আর এর যে একটা কোণ আছে এক্স অক্ষের সহিত লব্ধির কোণ, এটা বের করব। আর তো কোণে থাকে না, যে কোনো অঙ্কে আর বের করছে, আর এর সাথে একটা কোণ থাকছে, কোণটা বের করব। এটা করার জন্য এখন কিন্তু আর বস্তু সাম্য অবস্থায় আনার দরকার নেই, অজানা মান বের হয়ে গেছে আমাদের। সবসময় মনে রাখবো, অজানা মান বের করতে গেলে সমীকরণ লাগবে, অজানা মান বের করতেই সমীকরণ লাগবে। আমার টি অজানা ছিল, এখানে এই অজানা মান বের করতে সমীকরণ লাগবে, কিন্তু লব্ধিটা তো একটা অজানা মান, কিন্তু লব্ধি বের করার জন্য নিয়ম না। সাম্য অবস্থার ক্ষেত্রে অজানা মান বের করার জন্য সমীকরণ লাগবে, আর লব্ধি তো সাম্য অবস্থা না, লব্ধিটা বের করবো আমরা এখন। লব্ধি বের করার নিয়ম কি? প্রথমে সামেশন অফ এফ এক্স করো, তারপরে সামেশন অফ এফ ওয়াই করো, তারপরে এই যে আর ইজিক্যাল টু রুট ওভার, এটা করলেই লব্ধি চলে আসবে, আর অ্যাঙ্গেলও চলে আসবে। এ দেখো করছি সামেশন অফ এফ এক্স, এই যে এটা দেখো, খেয়াল করো। এফ এক্স করার সময় কি করছে, এক্স অক্ষে কী কী বল আছে? এই 200টা এক্স অক্ষে আছে, এই 150টা এক্স অক্ষে আছে, আর এই 160কে ভাঙলে একটা এক্স অক্ষে যাবে, একটা যাবে ওয়াই অক্ষে, একটা যাবে এক্স অক্ষে এদিকে, আর একটা যাবে ওয়াই অক্ষে। ঠিক এই 60কে ভাঙলে একটা যাবে এদিকে, আর একটা যাবে এইদিকে, তাই না? তাহলে এক্স অক্ষে বল আছে কয়টা? এইটা, এইটা, একটা, দুইটা, তিনটা, চারটা বল আছে এক্স অক্ষে। তাহলে করছি দেখো সামেশন অফ এফ এক্স, এই 150 প্লাস 150 প্লাস 200 মাইনাস এইটা মাইনাস এইটা, এখান থেকে আসছে মান আসছে 159.47 নিউটন। এরকম সামেশনে এফ ওয়াই কয়টা হবে? এই একটা বল এফ এক্স ওয়াই অক্ষে আছে, এই একটা বল ওয়াই অক্ষে আছে, আর কোনো বল আছে কি? দুইটা বলই আছে ওয়াই অক্ষে, একটা হচ্ছে এইটা 160 সাইন, আর এটা হবে কত? 60 সাইন 30, এটা হচ্ছে 160 সাইন 30, এটা 160 শুধু 60 সাইন 30, এই দেখো 160 সাইন 30, এখানে আসছে এইটা। এখন তাহলে এটার জন্য একটা চিত্র বানাই, এই একটা 110 এইদিকে, এই যেটা, আর এইটা হচ্ছে এইদিকে, আর এইটা হচ্ছে তোমার লব্ধি, তাই না? সুতরাং আর ইজিক্যাল টু রুট ওভার, এই যে অ্যান্সার হয়ে গেছে। এখানে অ্যান্সার দিবে না, এখানে একটা অ্যারো চিহ্ন দিতে হবে, যে অ্যারো চিহ্নটা দিয়া তারপরে অ্যান্সার লিখবো, যেরকম দিয়া অ্যারো চিহ্ন দিয়া তারপরে অ্যান্সার। ঠিক আছে, সুন্দর একটা অঙ্ক। তোমাদের আসলে বেশি দিন হয় না, অল্প কয়েকদিন ক্লাস করতেছ, এর মধ্যে কিন্তু মানে মোটামুটি জটিল জিনিস চলে আসছে। মানে ভয় পাও না তোমরা, তুমি একটু ধৈর্য ধরে থাকো। আমি কথা দিতেছি আমি আস্তে আস্তে পড়াবো, মানে আস্তে আস্তে পড়ানো বলতে মানে আমি অনর্থক আস্তে আস্তে না, মানে আমি যে শুধু কথা বললাম মানে অঙ্ক করালাম না এরকম না, কিংবা একটা অঙ্ক নিয়ে অনর্থক অনেকক্ষণ কথা বললাম তাও না। আমি যে দরকারি কথাগুলাই এগুলো তোমাকে বইলে যাব, না বইলে যাব না, যে দরকারি কথা আছে আমি বলবো, একবার দুইবার বলবো, বইলে তারপরে যাব। আমি স্কিপ করে যাব না, যে এটা এখানে মোমেন্ট নেবা বলে করে ফেললাম হয়ে গেল না, এরকম না, যে সরাসরি বলে দিলে মোমেন্ট নাও, মোমেন্ট নিলে অঙ্ক হয়ে যাবে, এফএক্স এফ ওয়াই করলে অঙ্ক হয়ে যাবে, মুখস্থ করে ফেলো, তা বলবো না। আমরা আস্তে আস্তে যাব এবং তুমি সবই ক্লিয়ার বুঝবা। আর অনলাইনে ক্লাসের একটা পজিটিভ দিক হলো যে তুমি অঙ্ক করতেছ, মানে ক্লাস করতেছ, ক্লাস করে ফেলছ, দেখো কিছুই বুঝতেছো না, তাই না? তুমি কিন্তু আবার ক্লাসটা রিপিট করতে পারতেছ, যতবার ইচ্ছা তুমি ততবার রিপিট করো, দেখবো যে তোমার ক্লিয়ার হয়ে গেছে। আর আমার মনে হয় আমি কোনো কথা বাদ দেই নাই, সব কথা সব জায়গায় বইলে আসছি। ঠিক আছে, সংযোগ ধরাই দিছি, যে এখানে ওইটা করছি, এখানে এটা করতেছি, তাই না? আগের অঙ্কে এটা করছি, পরের অঙ্কে এটা করতেছি, এটা কেন করতেছি, ওইটা কেন করতেছি না, মুভমেন্ট কেন এখানে নিলাম, এখানে কেন নিলাম না, তাই না? আমি সব কিছু ক্লিয়ার বোঝানোর চেষ্টা করতেছি, আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না,
কিন্তু তোমাদের ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে। ঠিক আছে, আজকের ক্লাস শেষ। আজকের ক্লাস মনে হয় একটু বড় হয়ে গেছে, কিছু করার নেই, আজকের ক্লাস শেষ। মানে আজকের ক্লাস বলতে আমার ক্লাস মানে 2 নাম্বার ক্লাস শেষ। আমরা আগামীকাল থেকে 3 নাম্বার ক্লাস শুরু করব। ঠিক আছে, মানে আমরা অন্য অঙ্কে চলে যাব, এই ধরনের অঙ্কগুলো শেষ হয়ে গেল আমাদের। ওকে, খোদা হাফেজ।